রাতের নিস্তব্ধ মরুভূমির বুকে দূরে আগুনের শিখা জ্বলছে আর বিশাল তেল রেগ মাটির গভীরে ড্রিল করে চলছে। এখান থেকেই উঠে আসে সেই শক্তি যার উপর নির্ভর করে আমাদের গাড়ি, বিমান, এমনকি অসংখ্য কারখানার কাজ। বর্তমান তেল সংকটের চিত্রগুলি দেখলেই বোঝা যায় পেট্রোল ও ডিজেল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব সেই অদৃশ্য জগতের ভিতরে যা লুকিয়ে আছে পৃথিবীর গভীরে। আমরা দেখব প্রতিদিন আমরা যে পেট্রোল ব্যবহার করি সেটা আসলে কোথা থেকে আসে, মাটির অনেক নিচে থাকা কাঁচা তেল কিভাবে তৈরি হয় এবং সেই ঘন কালো তরল কিভাবে ধাপে ধাপে বদলে যায় হালকা শক্তিশালী পেট্রোলে, যা আপনার গাড়িকে চলার শক্তি দেয়। কল্পনা করুন আপনার হাতে একটি ফটা পেট্রোল আছে। দেখতে সাধারণ হালকা তরল, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে গভীর সমুদ্রের প্রাচীন ইতিহাস এবং কোটি কোটি বছর আগের ক্ষুদ্র অণুজীবের শক্তি। এই পেট্রোল তৈরির কাজ শুরু হয়েছে বহু কোটি বছর আগে, এমন সময়ে যখন পৃথিবীতে মানুষের অস্তিত্বও ছিল না। তখন সমুদ্রের গভীরে বাস করত অসংখ্য ক্ষুদ্র প্রাণী, যেমন প্ল্যাঙ্কটন, শৈবাল এবং অন্যান্য অণুজীব। এরা এত ছোট যে খালি চোখে দেখা যেত না, কিন্তু আজকের দিনে আমাদের গাড়ি, বিমান ও শিল্প চলাচল এই ক্ষুদ্র প্রাণীদের অবশিষ্ট শক্তির ওপর নির্ভরশীল। প্রকৃতির নিয়ম অনুযায়ী সব জীব একসময় মারা যায়। এই অণুজীবগুলি মারা গেলে সমুদ্রের তলায় জমা হতে থাকে। ধীরে ধীরে কোটি কোটি জীবের স্তর তৈরি করে জমে যায়। প্রথমে এগুলি ছিল সাধারণ জৈব পদার্থ। সময়ের সঙ্গে সঙ্গে এই স্তরের ওপর জমতে থাকে বালি, মাটি এবং বিভিন্ন স্তরের পুলিমাটি। এতে করে নিচের স্তরগুলির ওপর চাপ ক্রমশ বৃদ্ধি পায়। একই সঙ্গে পৃথিবীর ভিতরের তাপ এই স্তরের মধ্যে পৌঁছায়। ফলে নিচে তৈরি হয় এক ধরনের অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ, যেখানে উপরের চাপ এবং নিচের তাপ একসাথে কাজ করে। অনেকটা প্রেসার কুকারের মতো পরিস্থিতি তৈরি হয়। কোটি কোটি বছরের মধ্যে এই চাপ ও তাপ মিলিয়ে ধীরে ধীরে সেই জৈব পদার্থ পরিবর্তিত হতে শুরু করে। এক পর্যায়ে এটি ভেঙে গিয়ে ধীরে ধীরে হাইড্রোকার্বনে পরিণত হয়, আর এই হাইড্রোকার্বনই পরে রূপ নেয় কাঁচা তেল বা ক্রুড অয়েলে। কাঁচা তেল কোনো সাধারণ তরল নয়। এটি হলো বহু কোটি বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি এক ধরনের শক্তি, যা প্রাচীন জীবের অবশিষ্টাংশ থেকে এসেছে। সহজভাবে বললে, আমরা আজ যে পেট্রোল ব্যবহার করছি তা কোটি কোটি বছর আগে সূর্যের শক্তিরই এক রূপ, যা সেই জীবগুলির মধ্যে সঞ্চিত ছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বহু বছর ধরে এই কাঁচা তেল মাটির গভীরে আটকে থাকে। মানুষের কৌতূহল ও প্রয়োজন তখনই তাকে তেলের কাছে পৌঁছতে বাধ্য করে। তেল উত্তোলনের প্রথম ধাপ হল মাটির নিচে তেল আছে কিনা তা খুঁজে বের করা। বিজ্ঞানীরা সিজমিক সার্ভে ব্যবহার করেন। এই পরীক্ষায় মাটির ভেতরে ক্ষুদ্র কম্পন বা তরঙ্গ পাঠানো হয়। তরঙ্গ বিভিন্ন স্তরে গিয়ে প্রতিফলিত হয়, আবার ফিরে আসে। প্রতিফলনের ধরন দেখেই বোঝা যায় নিচে তেল, গ্যাস, জল বা পাথর রয়েছে কিনা। অনেকটা ডাক্তারের আল্ট্রাসাউন্ডের মতো, কিন্তু এখানে পরীক্ষা করা হচ্ছে পৃথিবীর ভিতর। দ্বিতীয় ধাপ হলো ড্রিলিং। যদি পরীক্ষায় তেলের উপস্থিতি নিশ্চিত হয়, তবে একটি বিশাল লোহার রিগ মাটির গভীরে ড্রিল করতে শুরু করে। ড্রিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত নিচে যায়। ড্রিলের মাথায় শক্ত ধাতুর দাঁত থাকে, যা ঘুরতে ঘুরতে শক্ত পাথর কেটে নিচে এগিয়ে যায়। তৃতীয় ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাপ নিয়ন্ত্রণ। মাটির নিচে চাপ এত বেশি থাকে যে ঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ড্রিলিং মাঠে বিশেষ তরল ব্যবহার করা হয়, যা ড্রিলকে ঠান্ডা রাখে এবং চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। চতুর্থ ধাপে ড্রিল যখন তেলের স্তরে পৌঁছায়, তখন ভিতরের চাপের কারণে তেল ওপরের দিকে উঠতে শুরু করে। পাইপের ভেতর দিয়ে কালো তরল ধীরে ধীরে ওপরে উঠে আসে। এটি সেই কাঁচা তেল বা ক্রুড অয়েল, যা বহু কোটি বছর আগে সমুদ্রের জীব থেকে তৈরি হয়েছিল। পরবর্তী ধাপে এই কাঁচা তেল মেশিনের সাহায্যে ওপরে তোলা হয় এবং পাইপলাইনের মাধ্যমে আলাদা ট্যাঙ্কে জমা করা হয়। তবে মনে রাখতে হবে, এই অবস্থায় এটি এখনও পেট্রোল নয়। এতে বিভিন্ন ধরনের অমিশ্রণ রয়েছে এবং ঘনত্ব বেশি। এরপর শুরু হয় আসল রূপান্তরের ধাপ, যা রিফাইনারিতে ঘটে। এখানে কাঁচা তেলকে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয়। এটি ফুটতে শুরু করে এবং একটি বড় টাওয়ারে পাঠানো হয়, যাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টাওয়ার বলা হয়। টাওয়ারের বিভিন্ন স্তরে আলাদা তাপমাত্রা থাকে। নিচে খুব গরম, ওপরে ধীরে ধীরে ঠান্ডা। গরম কাঁচা তেল বাষ্প হয়ে উপরের দিকে ওঠে। প্রতিটি স্তরে তাপমাত্রা বদলায় আর হাইড্রোকার্বন আলাদা হয় তার বয়লিং পয়েন্ট অনুযায়ী। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে ওপরের দিকে এলপিজি, তার নিচে পেট্রোল বা গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল এবং নিচে লুব্রিকেন্ট, ওয়্যাক্স ও অ্যাসফল্ট আলাদা হয়।
কিন্তু শুধু আলাদা করলে কাজ শেষ নয়। কাঁচা তেলের বড় বড় হাইড্রোকার্বন চেন সরাসরি পেট্রোলে পরিণত হতে পারে না, তাই এগুলিকে ছোট ছোট অংশে ভাঙা হয়, যাকে ক্র্যাকিং বলে। উচ্চ তাপ, চাপ এবং ক্যাটালিস্ট ব্যবহার করে অণুগুলো ছোট করা হয়, যাতে হালকা জ্বালানি যেমন পেট্রোল তৈরি করা যায়। ক্র্যাকিংয়ের বিভিন্ন ধরন রয়েছে: থার্মাল ক্র্যাকিং, ক্যাটালিটিক ক্র্যাকিং এবং হাইড্রো ক্র্যাকিং। পরবর্তী ধাপ হল রিফর্মিং। পেট্রোল শুধু হালকা হলেই যথেষ্ট নয়, এর গুণগত মানও ভালো হতে হবে। অকটেন রেটিং বাড়ানো হয়, যা ইঞ্জিনকে মসৃণভাবে চালায় এবং নকিং কমায়। কাঁচা তেলের মধ্যে থাকা সালফার এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান সরিয়ে পরিবেশ বান্ধব এবং নিরাপদ পেট্রোল তৈরি করা হয়। পরিশোধিত পেট্রোল বিশাল সংরক্ষণ ট্যাঙ্কে রাখা হয়। এখানে তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণে রাখা হয় এবং মান যাচাই করা হয়। এরপর পাইপলাইন বা ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে গ্যাস স্টেশন পর্যন্ত পৌঁছায়। এই যাত্রা বহু কিলোমিটার নদী, পাহাড় পেরিয়ে। ট্যাঙ্কের মাধ্যমে পেট্রোল নিরাপদে গাড়ির ইঞ্জিন পর্যন্ত পৌঁছায়। মাটির গভীরে তৈরি হওয়া শক্তি শেষ পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। তবে ভবিষ্যতে কি এই পেট্রোল থাকবে? বিদ্যুৎ চালিত গাড়ি, সৌরশক্তি, বায়ু শক্তি এবং হাইড্রোজেনের মতো বিকল্প শক্তির ব্যবহার বাড়ছে। তেলের ভাণ্ডার কমছে এবং দূষণও বড় সমস্যা। বিজ্ঞানীদের মতে একদিন পেট্রোল শেষ হবেই। তবে এখনও পরিবহন, বিমান চলাচল এবং শিল্পক্ষেত্রে পেট্রোল ও ডিজেলের প্রভাব অনেক বেশি। ভবিষ্যতে হয়তো বিভিন্ন শক্তি একসাথে ব্যবহৃত হবে। আপনার কি ধারণা, পেট্রোল শেষ হবে নাকি অন্য শক্তির সাথে মিলিয়ে চলবে? কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী নতুন এপিসোডে দেখা হবে। ধন্যবাদ।